সেন্ট মার্টিনস দ্বীপ বঙ্গোপসাগরের বুকে ভেসে থাকা ছোট্ট এক টুকরো প্রবাল, যেটা নিয়ে এখন চলছে মস্ত এক ভূ-রাজনৈতিক বিতর্ক। তো চলেন এই সোর্স ম্যাটেরিয়াল ঘেটে দেখা যাক এই দ্বীপের আসল পরিচয়টা আসলে কি। এটা কি শুধুই একটা শান্তির জায়গা, নাকি ক্ষমতার এক বিশাল দুর্গ? দেখুন, একদিকে এর শান্ত ছবির মতো সুন্দর পরিবেশ, আর অন্যদিকে এর কৌশলগত গুরুত্ব নিয়ে চলছে নানা রকম জল্পনা কল্পনা। প্রশ্নটা হলো, কিভাবে এই ছোট্ট দ্বীপটা একটা শান্ত ট্যুরিস্ট স্পট থেকে পরাশক্তিদের দাবার ছকে পরিণত হলো? এই কৌশলগত প্রশ্নটা আসলে কি? কেন এমনটা মনে করা হয় যে সেন্ট মার্টিনস দ্বীপে একটা মিলিটারি বেস বা সামরিক ঘাঁটি বানানোটা প্রায় অসম্ভব? চলেন সবার আগে সেই প্রচলিত যুক্তিগুলো একটু খতিয়ে দেখি। সবচেয়ে বড় যে যুক্তিটা দেওয়া হয় সেটা হলো দ্বীপটার মাটি নরম, কারণ এটা প্রবালের উপর তৈরি। বলা হয় এখানে কোনো ভারী নির্মাণ কাজ করা নাকি সম্ভবই না। কিন্তু আসলে কি তাই, নাকি আধুনিক প্রযুক্তির কাছে এই যুক্তিটা এখন অনেকটাই অচল? তো সবার আগে যে ভুল ধারণাটার কথা বলা হয় সেটা হলো এর সাইজ বা আকার নিয়ে। অনেকেই মনে করেন একটা সামরিক ঘাঁটি বানানোর জন্য সেন্ট মার্টিনস দ্বীপটা আসলে অনেক বেশি ছোট। কিন্তু এখানে একটা দারুণ ব্যাপার আছে। আমরা সাধারণত জানি দ্বীপটার আয়তন মাত্র ৮ বর্গ কিলোমিটার, কিন্তু যখন ভাটা হয় তখন চারপাশের বিশাল একটা এলাকা জেগে ওঠে, আর তখন এর ব্যবহারযোগ্য আয়তন বেড়ে দাঁড়ায় প্রায় ১৫ বর্গ কিলোমিটার। মানে যা ভাবা হয় তার প্রায় দ্বিগুণ। এবার একটা তুলনা করা যাক। আমাদের দেশের যে সাবমেরিন ঘাঁটি বিএনএস শেখ হাসিনা, সেটা তৈরি হয়েছে মাত্র ১.৩ বর্গ কিলোমিটার জায়গার ওপর। তার মানে কি দাঁড়ালো? ১৫ বর্গ কিলোমিটার এলাকা শুধু যথেষ্টই না, বরং প্রয়োজনের চেয়ে অনেক অনেক বেশি। আচ্ছা, সাইজের ব্যাপারটা তো গেল। এবার আসি দ্বিতীয় যুক্তিতে, মানে এখানকার মাটি নিয়ে যে প্রশ্নটা ওঠে। বলা হয় প্রবাল দ্বীপের নরম মাটি কোনোভাবেই ভারী নির্মাণের চাপ নিতে পারবে না। চলেন দেখি এই যুক্তিটা কতটা শক্ত। তাহলে প্রশ্নটা বেশ পরিষ্কার, একটা প্রবাল দ্বীপের উপর কি আসলেই ভারী কিছু বানানো সম্ভব? প্রচলিত ধারণা অনুযায়ী উত্তরটা হলো না। কিন্তু আধুনিক প্রযুক্তি কে নাকে খুব সহজেই হ্যাঁতে বদলে দিতে পারে। দেখুন, প্রবাল দ্বীপ মানেই হলো এটা মূলত প্রবালের কঙ্কাল বা ধ্বংসাবশেষ দিয়ে তৈরি, আর ঠিক এখানেই এর কৌশলগত গুরুত্বটা লুকিয়ে আছে। এই দ্বীপগুলো প্রায়ই দেখা যায় বিশ্বের সবচেয়ে ব্যস্ত নৌ চলাচলের রুটের একেবারে পাশেই রয়েছে। আর এখানেই আসে আসল টুইস্টটা। মূল প্রতিযুক্তি হলো আজকের দিনে আধুনিক প্রযুক্তির কাছে দ্বীপের ভৌগোলিক সীমাবদ্ধতাগুলো আসলে কোনো বাধাই না। একবার ভেবে দেখুন তো, দুবাইয়ের পাম জুমেরা, জাপানের কানসাই এয়ারপোর্ট, এমনকি দক্ষিণ চীন সাগরে চীনের তৈরি করা সামরিক ঘাঁটি, এই সবগুলোই কিন্তু সমুদ্রের ওপর মানুষের হাতে গড়া। মানে কৃত্রিম দ্বীপ বানানো এখন আর কোনো সাইফাই সিনেমার গল্প না, এটা একটা প্রতিষ্ঠিত প্রযুক্তি। আর এই পুরো ব্যাপারটাকেই হয়তো একটা কথায় নিয়ে আসা যায়, যা একজনের কাছে অসম্ভব মনে হতে পারে, প্রযুক্তি আর সম্পদের জোরে আরেকজনের কাছে সেটা আসলে খুবই সহজ একটা ব্যাপার। আর ভাবছেন কাজটা কিভাবে হয়? প্রক্রিয়াটা আসলে বেশ সোজা সাপটা। প্রথমে জিপিএস আর সোনার দিয়ে সমুদ্রের নিচের নিখুঁত একটা ম্যাপ বানানো হয়। এরপর চারপাশে একটা প্রতিরক্ষা দেয়াল তুলে ভেতরটা বালি দিয়ে ভরাট করা হয়। এমনকি আধুনিক প্রযুক্তি দিয়ে সমুদ্রের স্রোতকেও এখন নিয়ন্ত্রণ করা সম্ভব। আচ্ছা, এতক্ষণ তো আমরা দেখলাম কিভাবে এটা করা সম্ভব, কিন্তু আসল প্রশ্নটা হলো কেন? কেন একটা পরাশক্তি এই ছোট্ট দ্বীপটার জন্য এতটা আগ্রহী হবে? ঠিক এখানেই আমরা ভূ রাজনীতির আসল খেলায় ঢুকছি। এর উত্তরটা লুকিয়ে আছে দ্বীপটার অবস্থানে। দেখুন, মায়ানমার উপকূল এখান থেকে মাত্র ৫ মাইল দূরে। চীনের জন্য খুব গুরুত্বপূর্ণ ইয়াঙ্গুন বন্দর মাত্র ২৫০-৩০০ কিলোমিটারের মধ্যে। আর ওই অঞ্চলে আমেরিকার সবচেয়ে কাছের যে ঘাঁটি ডিয়েগো গার্সিয়া, সেটা প্রায় ৪,৫০০ কিলোমিটার দূরে। ভূগোলের এই খেলাটাই কিন্তু আসল। আর সবচেয়ে বড় আসল কারণটা কি জানেন? চীনের মোট বাণিজ্যের ভাবা যায় প্রায় ৮০% কিন্তু এই বঙ্গোপসাগর দিয়েই যায়। এর মানে হলো যে এই জলপথটা নিয়ন্ত্রণ করবে সে এক কথায় চীনের অর্থনীতির চাবিকাঠিটা নিজের হাতে পেয়ে যাবে। আর এই যে দীর্ঘমেয়াদী কৌশল, সেটার কথাই হয়তো ফুটে উঠেছে এই উক্তিতে। এটা একই সাথে ধৈর্য আর ক্ষমতার একটা পরিষ্কার ইঙ্গিত দেয়। তাহলে শেষ পর্যন্ত লক্ষ্যটা কি দাঁড়াচ্ছে?
পুরো বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ নেওয়া, চীনের বাণিজ্য পথের উপর নজরদারি করা আর ভারত ও চীনের মতো দেশগুলোর উপর নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠা করা। এই কারণে হয়তো সেন্ট মার্টিনস দ্বীপকে এই অঞ্চলের সবচেয়ে বড় অস্ত্র বলা হচ্ছে। তাহলে সবশেষে প্রশ্নটা কিন্তু এটাই দাঁড়ায়, আজকের এই ২১ শতাব্দীতে ক্ষমতার লড়াইয়ে আসলে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, ভৌগোলিক বাস্তবতা নাকি সেটাকে বদলে দেওয়ার মতো রাজনৈতিক ইচ্ছাশক্তি? সেন্ট মার্টিনস দ্বীপের ভবিষ্যৎ হয়তো আমাদের এই জটিল প্রশ্নেরই উত্তর দিয়ে দেবে।